সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ব্রডকাস্ট মেডার্মা এক্সপার্ট টক। দাগ বা স্কার মার্ক যদিও শব্দটা খুব ছোট, আমাদের দৈনন্দিন জীবনে বয়ঃসন্ধির শুরুতে ব্রণের দাগ থেকে শুরু করে কাটা ছেঁড়া বা পোড়া দাগ আমাদের অনেক সময় এম্বারাসমেন্ট বা আমাদের কনফিডেন্সের অভাবের কারণ হয়ে দাঁড়ায়। দাগ সেটা শরীরে যেখানেই হোক না কেন, আমাদের সেটা কখনোই কাম্য নয়। আমরা সবসময় চাই কিভাবে সেই দাগটা আমরা দূর করতে পারি বাই এনি মিনস। সো আমাদের সেই দাগ কিভাবে দূর করা যায় সেই জায়গাটায় আজকে আমাদের কিছুটা গাইডেন্স দিবেন এবং আমাদের এই দাগ নির্মূল করা নিয়ে আমাদের আজকে পথ দেখাবেন বিশিষ্ট ডার্মাটোলজিস্ট, রিনাউন্ড ডার্মাটোলজিস্ট ডক্টর ইমরুজ মোহিত, ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি ওয়েল অ্যাকসেপ্টেড অ্যান্ড ওয়েল রিকগনাইজড ভাইস প্রেসিডেন্ট অ্যাস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ, বোর্ড মেম্বার সার্ক অ্যাসোসিয়েশন অফ অ্যাস্থেটিক ডার্মাটোলজি, সিনিয়র কনসালটেন্ট ন্যাশনাল স্কিন সেন্টার অ্যান্ড অ্যাডভান্স হসপিটাল. He will discuss how to fade away the scar marks and he will answer your questions regarding scar mark management. Now he will guide us to go on a smoother and more confident skin and have a beautiful skin without any scar mark. So আমরা এখন স্যারের কাছে যাচ্ছি। স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। স্যার, প্রথমে জানতে চাইবো যে আজকে আমাদের টপিক যেহেতু স্কার মার্ক, আপনার কাছে স্কার মার্ক নিয়ে কি ধরনের পেশেন্ট আসেন, কি ধরনের দাগের সমস্যার কথা বেশি বলেন? স্কার তো আসলে যে কোনো ইনজুরির এন্ড রেজাল্ট স্কার, তো খুব কমনলি যেটা আসে আমাদের কাছে একনি স্কার, ইয়াং মেয়েরা বেশি আসে, ব্রণ থেকে যে স্কার হয়, চিকেন পক্সের স্কার আছে, এটার পেশেন্টও আসে। এরপরে আসে যেটা আমরা বলি মাতৃত্বজনিত দাগ, মহিলারা প্রেগন্যান্সি পরবর্তী যে স্ট্রায়াটা বা পেটে যে ফাটা দাগ যেটা বলি, এটা আসে। বডি বিল্ডিং করা ছেলেরা আসে, স্কিনে যে মাসেল হাইপারট্রফি বা মাসেল গ্রো করার কারণে উপরে চামড়াটা ফেটে যায়, এই মার্কগুলো নিয়ে আসে। এছাড়া ছোটখাটো পোড়া আঘাত, এগুলোর স্কার মার্ক তো থাকছেই। অনেকে আসে হাইড্রোজেনিক স্কার বলে আমরা একটা স্কার বলি, এটা হচ্ছে যে ব্লেড দিয়ে কাটে নিজে নিজে কোনো একটা সময় মেন্টাল মানে এটাকে কি বলবো আমি, একটা বাজে সময়ের ভিতর দিয়ে যায় অনেকের পার্সোনাল লাইফে, ওই তখন দেখা যায় ব্লেড দিয়ে কাটছে, কিছু দিয়ে পোড়াচ্ছে, পরবর্তীতে রিয়েলাইজেশন হয়, বিউটিফিকেশনের চিন্তা আসে। এই একটা গ্রুপের পেশেন্ট কিন্তু খুব আসে আমাদের কাছে, পরবর্তীতে এটা থেকে পরিত্রাণের আসে। তো মোটামুটি এগুলি আমাদের স্কার মার্কের পেশেন্ট। বয়ঃসন্ধিতে যারা ব্রণের দাগ নিয়ে খুব ভুগছে, এরকম পেশেন্ট কেমন আসে? যথেষ্ট, এটা তো আমাদের কাছে খুব বেশি আসে। আমি বলবো যদি 1 নম্বরে আসে তবে ব্রণের স্কার নিয়ে বেশি আসে, তারপরে বাকি যেগুলো আমি বললাম। সেক্ষেত্রে ব্রণের পেশেন্টদের জন্য আপনার সাজেশন কি থাকে? সেটা দুই গ্রুপের জন্যই জিজ্ঞেস করবো, যারা একেবারে বয়ঃসন্ধিতে আছে, আবার কিছু কিছু আছে হরমোনাল চেঞ্জেস এর জন্য কিছু ব্রণের ইস্যুস থাকে। সো এই গ্রুপগুলোকে আপনি কিভাবে ভাগ করছেন এবং কি অ্যাডভাইস দিচ্ছেন? আচ্ছা, যদি ব্রণ সহ আসে, নিয়ম হচ্ছে যদি অ্যাক্টিভ একনি কারো ফেসে থাকে বা ব্রণ থাকে, তো সেক্ষেত্রে সেই পেশেন্টকে কিন্তু প্রথমে ব্রণের চিকিৎসা দিতে হবে। ব্রণ রেখে স্কার ম্যানেজমেন্টে যাওয়ার কোনো সুযোগ নাই, আগে ব্রণের চিকিৎসা করতে হবে, তারপরে আমরা স্কারের ট্রিটমেন্টে যাব। সেটা যে ধরনের ব্রণই হোক, ইনফ্লামেটরি বা হরমোন ইনডিউসড একনি হোক, অথবা কসমেটিক ইনডিউসড একনি হোক, অথবা তার অ্যাডোলেসেন্ট এজের কারণে একনি হোক, মানে যেটাই হোক, ইনফেক্টিভ একনি হোক, ওটাকে আগে কারেকশন করতে হবে, দেন স্কারের দিকে যেতে হবে যদি স্কার থাকে। কারণ স্কারের একটা জিনিস খেয়াল করবেন, ব্রণের স্কার কিন্তু কয়েক রকম আছে। স্কারকে বেসিক্যালি আমরা 3টা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি ফ্ল্যাট, অর্থাৎ স্কিনের সারফেসেই আছে, জাস্ট কালার চেঞ্জ হয়েছে, এটাও কিন্তু একটা স্কার। সেই কালার চেঞ্জটা কালো হয়ে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, এটার প্রকার ভেদে চিকিৎসাটা ভ্যারি করবে। অনেকের আছে গর্ত হয়ে যায়, আমরা অ্যাট্রফিক স্কার বলি, এটার চিকিৎসা আলাদা। আবার কারো আছে উঁচু হয়ে যায়, আমরা বলি হাইপারট্রফিক স্কার বা কিলয়েডাল স্কার, এটার চিকিৎসা আলাদা। অর্থাৎ স্কারের ধরন বুঝে চিকিৎসাটা আমরা ঠিক করি। যেহেতু আপনি মাত্রই মেনশন করলেন অ্যাট্রফিক স্কার বা একটু গর্ত হয়ে যায়, সেই সূত্র ধরে বলছি, অনেক সময় অনেক পেশেন্ট আছে যারা চিকেন পক্স ছোটবেলায় সাফার করেছিল, এখন হয়তো ইয়াং জেনারেশনের হয় না, কিন্তু একটু বেশি বয়সে 30-35-এ দেখা যায় যে চিকেন পক্সের দাগ নিয়ে আসে। ওই ক্ষেত্রে আপনার সাজেশন কি থাকে, বা এটা কি আদৌ নিরাময় যোগ্য কিনা? একটা কথা প্রথমেই বলে নেই, কোন স্কারই কিন্তু শতভাগ নিরাময় যোগ্য না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, এটা স্কার হওয়ার কতদিনের মধ্যে উনি চিকিৎসকের শরণাপন্ন হলেন তার উপরে নির্ভর করছে উনি কতটুকু বেনিফিটেড হবেন।
এখন চিকেন পক্সের ক্ষেত্রে যদি উনি চিকেন পক্স সেরে যাওয়ার পরেই মোটামুটি হিলিং হয়ে গেল, এর পরপরই যদি উনি স্কারের জন্য আসেন চিকিৎসা নিতে, সেক্ষেত্রে অনেকাংশেই লাগানোর ওষুধ দিয়েই বা বিভিন্ন ধরনের স্কার জেল দিয়েই এটা কারেকশন করা সম্ভব, অনেকাংশেই সম্ভব। একটু পুরনো হয়ে গেলে তখন আমরা ডিভাইস ডিপেন্ডেন্ট চিকিৎসায় চলে যাই। সেটার মধ্যে অনেক লম্বা লিস্ট, আমরা কেমিক্যাল পিল করতে পারি, আমরা লেজার করতে পারি, আমরা সাবসিশন করতে পারি, অনেক কিছু আছে। ইভেন সার্জিক্যাল রিমুভাল অফ স্কারও করি আমরা। তো ওগুলা ইনস্ট্রুমেন্ট বেসড বা হসপিটাল বেসড চিকিৎসা। তবে হোম রেমেডি যেগুলো আমরা লিখে দেই সেগুলোর ভিতরে বেসিক্যালি স্কার জেলগুলি কাজ করে এবং ভালোই কাজ করে। শুরুতে আপনি যে ক্লাসিফিকেশন বলেছিলেন স্কারের, ওখানে আপনি মেনশন করেছিলেন স্ট্রেচ মার্কের কথা, জিমে বা আফটার প্রেগন্যান্সি। তো ওই ধরনের পেশেন্টের জন্য আপনার অ্যাডভাইস কি থাকে, বা কিভাবে প্রিভেন্ট করা যায়, বা হয়ে গেলে কি করা উচিত? আচ্ছা, প্রিভেনশন অলওয়েজ ইজ বেটার দ্যান কিওর, সবসময় তাই। প্রিভেনশনের জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে যে স্ট্রেচ মার্কটা মহিলাদের ক্ষেত্রে, আমি যদি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ধরি, তাহলে ওনারা মানে ফার্স্ট ট্রাইমেস্টারের পরেই যখন ওনাদের আমরা বলি যে অ্যাবডোমিনাল ডিস্টেনশন শুরু হয়, তখন যদি ওনারা সিম্পলি অলিভ অয়েল ব্যবহার করে বা অ্যালোভেরা জেল ব্যবহার করতে থাকেন, তাহলে ওনার প্রপোর্শনেটলি যে স্কিনটা স্ট্রেচ হয়, এটা অনেকটাই রিল্যাক্স অবস্থায় স্ট্রেচ হয়। তখন স্ট্রেচ মার্ক হয় না, তবে কম্পারেটিভলি কম হয়। এক্সারসাইজের ক্ষেত্রেও সেটা, যখন বডি বিল্ড করবে ওখানে ওরা অলিভ অয়েল বা ময়শ্চারাইজার, স্পেশালি অ্যালোভেরা কন্টেনিং ময়শ্চারাইজার দিলে হওয়ার টেন্ডেন্সিটা কমে আসে। আর যাদের স্ট্রেচ মার্ক হয়ে গেছে তাদের জন্য করণীয় হচ্ছে স্ট্রেচ মার্ক কিছু জেল বা ক্রিম পাওয়া যায় মার্কেটে, অনেক আছে, কিছু কিছু আছে যথেষ্ট ভালো কম্পোনেন্ট সহ পাওয়া যায়, সেগুলি ব্যবহার করলে যথেষ্ট ভালো উপকার পাওয়া যায়। এরপরে না হলে আবার ওই একই কথা, আমরা ইনস্ট্রুমেন্ট বেজে চলে যাই। এখানে পিআরপি খুব ভালো কাজ করে, এখানে ফ্র্যাকশনাল লেজার, কার্বন ডাইঅক্সাইড লেজার খুব ভালো কাজ করে, আমরা এগুলো দিয়ে ট্রাই করি। স্ট্রেচ মার্কের ক্ষেত্রে যদি আপনার এমন কোনো ভালো ইনগ্রেডিয়েন্ট সহ কোনো ওয়েন্টমেন্ট থাকে যেটা আপনার স্ট্রেচ মার্কের এরিয়াটাকে ময়েশ্চার রাখবে বা ভিতরে যে কোলাজেনের চেঞ্জেস গুলো হচ্ছে ওইটাকে কন্ট্রোল করবে, এরকম কোনো যদি মলিকুল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার অপিনিয়ন কি হবে? আচ্ছা, দেখতে হবে বেসিক্যালি আমরা যেটা খুঁজি সেটা হচ্ছে যে কন্টেন্ট, যে প্রোডাক্টের ভিতরে সেপালিন নামে একটা কন্টেন্ট থাকার কথা, এটা যদি থাকে, হাইড্রেশনের জন্য হ্যালুরোনিক অ্যাসিড বা সোডিয়াম হ্যালুরিনেট থাকতে হবে, অ্যালান্টোইন থাকাটা খুব জরুরি। এই তিনটার কম্বিনেশন থাকলে, সেই সাথে যদি সুপার অক্সাইড ডিসমিউটেজ নামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এই ক্রিমগুলি কম্বাইনলি খুব ভালো কাজ করে। এবং ওই আমি একটা কথা আগেই বললাম যে পেশেন্টের বয়স কত এটা বিষয় না, তার স্ট্রেচের বয়স কত এটা বিষয়, অর্থাৎ কত আগে সে এসছে তার উপরে তার ট্রিটমেন্টটা নির্ভর করে। পরবর্তী কোশ্চেনটা করব যে সার্জারির পরে অনেকেই আসে বা অনেকে সার্জারির আগেই ওয়ারিড হয়ে যায়, যেমন আপনি প্রেগন্যান্সির কথাই বললেন যে পোস্ট সিজার কি করব, কিভাবে করব। তো সেক্ষেত্রে সার্জারি যাদের হয়ে গেছে অপারেশনের পরে কতদিন পরে ট্রিটমেন্ট শুরু করা উচিত, আর যাদের পুরানো দাগ আছে তাদের কি করা উচিত? আচ্ছা, যে কোনো সার্জারিতে যদি আপনি পোস্ট সার্জিক্যাল স্ট্রেচ মানে স্কারটা আপনি রিমুভ করতে চান, বলা হয় যে স্টিচ অফ করার পরে 2 উইকস আপনাকে ওয়েট করতে হবে ফর কমপ্লিট হিলিং। এরপরে আপনি সেই স্ট্রেচ মার্কের জন্য বা স্কার মার্কের জন্য ওই টপিক্যাল যে ক্রিম বা জেলগুলি আমরা বলছি, অ্যান্টি স্কার জেল, এগুলি ব্যবহার করতে পারেন। তো স্টিচ অফের পরে 2 সপ্তাহ মানে টোটালটা আপনি সার্জারির পরে 3 সপ্তাহ থেকে 1 মাস, সেলাই কাটাটা কতদিন পরে হলো তার উপর নির্ভর করবে। তবে বেসিক্যালি আমরা বলি স্টিচ অফের পরে 2 সপ্তাহ ওয়েট করতে হবে, দেন ব্যবহার করতে হবে জেল। পুরানো দাগ নিয়ে যদি আসে, যে সার্জারি হয়েছে 2 বছর আগে, এখন আমি কি করব? আচ্ছা, এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই স্কারটাকে আগে দেখতে হবে যে ওখানে ফাইব্রোসিস কতখানি হয়ে গেছে, অর্থাৎ কতটা শাইনি কতটা সাদা, এর উপরে ডিপেন্ড করে। কিছু কিছু স্কার মার্ক আছে আসলে খুব একটা কিছু করার থাকে না, মেডিসিন দিয়ে তো নাই, নট ইভেন লেজার, কারণ ওখানে যদি ভাস্কুলারিটি কম্প্রোমাইজ অর্থাৎ ব্লাড সাপ্লাই যদি ওই স্কার টিস্যুতে না থাকে, তখন ওই স্কার মার্কটা কিন্তু কোনো ডিভাইস দিয়েও খুব একটা ভালো কারেকশন করা যায় না। তখন আমরা একটা সার্জারি করি যেটাকে বলে স্কার রিভিশন, অর্থাৎ স্কারের বর্ডার দিয়ে স্কারটাকে কেটে ফেলে দেওয়া।
উভয় সাইড থেকে এলিপ্টিক্যালি বলে, কেটে ফেলে নতুন করে স্টিচ করে দিয়ে দেন সেই স্টিচটা কাটার পরে স্কার জেল শুরু করা, এটাকে বলি আমরা স্কার রিভিশন ফলোড বাই কসমেটিক কেয়ার। তাহলে আপনার উত্তর থেকে যেটা বুঝতে পারছি, অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার। অলওয়েজ। সো আমরা যদি পেশেন্ট, এরকম পেশেন্ট আমাদের কাছে সাজেশন চায় বা আপনাদের কাছে আসে, সেক্ষেত্রে আপনাদের অ্যাডভাইস থাকবে যে হিল আপ হয়ে যাওয়া, হিল হওয়ার পরে অ্যাটলিস্ট 2 উইকস পার হলে যেন আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করেন। একটা রিলেভেন্ট কোশ্চেন আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে যে ওনার ফেসে হালকা 2টা স্কার আছে। এখন এটা উনি বাজেট ফ্রেন্ডলি সমাধান চেয়েছে যে কম খরচে কিভাবে ফেসের দাগটা দূর করা যায়। তো এটা আপনার উত্তরটা কিভাবে হবে? আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে এখন হালকা 2টা স্কারের মানে কারণটা কি, এটাকে দেখতে হবে। এটা কি ট্রমাটিক স্কার নাকি এটা কোনো পক্সের স্কার না অ্যাকনির স্কার? যদি 1-2টা ছোট স্কার থাকে আমরা কেমিক্যাল কটারাইজেশন যেটাকে বলি আমরা TCA ক্রস, এটা একটা ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড দিয়ে টাচ করে কারেকশন করা যায়, এটা বাজেট ফ্রেন্ডলি। 1-2টা স্কারের জন্য আমরা লেজারে যাই না। এবং ওনাটা ওই আমি একই কথা আবার ফিরে আসবে, কত পুরানো ওনাটা, কত পুরানো। যদি রিসেন্ট স্কার হয় ওনাকে হয়তো জেল দিয়ে ভালো করা সম্ভব। হ্যাঁ, তো কারো যদি ভয় থাকে অপারেশনে বা লেজারে, তাহলে সে প্রথমে ডেফিনেটলি আমরা শুরুতেই কাউকে ইনস্ট্রুমেন্টাল ট্রিটমেন্টে নেই না বা কোনো প্রসিজারাল ট্রিটমেন্টে নেই না, যদি কিনা আমরা মনে না করি যে এটা টপিক্যাল ট্রিটমেন্টে ভালো হবে না। আদারওয়াইজ আমরা শুরুতে সবাইকে স্কার জেল দেই। যদি খুব পুরানো থাকে যেখানে আমরা বুঝতে পারি যে এটা টপিক্যাল দিয়ে লাভ হবে না, তখন এই জেল বা ক্রিম আমরা দিই না, কারণ পয়সা নষ্ট হবে। বরং ওই টাকাটার সাথে কিছু টাকা মিশিয়ে আমরা যদি কোনো প্রসিডিউরে এনরোল করে বেটার রেজাল্ট পাবে। স্যার, আমাদের আরেকটা কোশ্চেন থাকবে যে আমরা বাজারে তো এখন অনেক রকমেরই টপিক্যাল জেল আছে, অনেকে হয়তো নিজেও ব্যবহার করার চেষ্টা করে বা খুঁজে নেওয়ার চেষ্টা করে। অ্যাজ এন এক্সপার্ট, হুইচ ইনগ্রেডিয়েন্ট ইউ প্রেফার ফর টপিক্যাল রিমুভাল অফ স্কার ম্যানেজমেন্ট অর স্কার? রিমুভাল না, আমি বলবো মিনিমাইজ, ফেড অ্যাওয়ে। খানিকটা ফেড অ্যাওয়ে। তো এটা আমি যে বললাম যে প্রোডাক্টগুলো, তার ভিতরে অ্যালান্টোইন থাকাটা খুব জরুরি। এটাতে আপনার বেশ কয়েকটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট থাকে। সেপালিন কারেকশন করে, হাইড্রেশন এবং স্কিন সফটেনিং ময়শ্চারাইজিং এর জন্য হাইয়ালুরোনিক অ্যাসিড বা সোডিয়াম হাইয়ালুরোনেট। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে যেটা বললাম সুপার অক্সাইড ডিসমিউটেস থাকে যেগুলোর ভিতরে, এগুলো অনেকগুলো ভেষজের মধ্যেও পাওয়া যায়, ওগুলোর নাম আমি বলবো না। বাট ক্রিম আকারে এই প্রোডাক্টগুলি যেগুলোর মধ্যে আছে এবং অথেন্টিক ব্র্যান্ডের, কারণ যত্রতত্র অনেক প্রোডাক্ট চলে আসে যেগুলো ক্লেম করে অনেক বেশি, বাট বেসিক্যালি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ক্ষতির কারণও হয়ে যায়। তো ভালো হাউজের, ভালো ব্র্যান্ডের এই ইনগ্রেডিয়েন্ট কন্টেইনিং প্রোডাক্টগুলি ডেফিনেটলি ভালো কাজ করবে, তবে নিজে নিজে ব্যবহার না করাই শ্রেয়। একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে বা এই লাইনে যারা এক্সপার্ট, তাদের সাথে কথা বলে তাদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই ভালো। কারণ সব স্কার কিন্তু সব জেল একইভাবে কাজ করবে না। যেমন আপনাকে যদি আমি ছোট করে উদাহরণ দিই, বার্নের জন্য আমরা যে স্কার জেলটা দিব, পুড়ে যাওয়ার যে বার্নটা, ওটা কিন্তু আমরা স্ট্রেচ মার্কে দিব না। স্ট্রেচ মার্কের ইনগ্রেডিয়েন্ট আলাদা। আবার চিকেন পক্স বা একনির স্কারের জন্য আমরা যে জেলটা দিই, ওটা কিন্তু আমরা বার্নে দিই না। সো এটা কিন্তু জাস্ট স্কার জেল বললেই আমি নিয়ে নিলাম এবং যে কোনো স্কারেই দিলাম, হয়তো বড় কোনো ক্ষতি নাই, বাট উপকারের সম্ভাবনা কম। কিন্তু সুতরাং এটা স্পেসিফিক ডিজিজ ওয়াইজ চিকিৎসা দেওয়া। সো বেটার হবে যদি আমি সামারি করি যে একজন এক্সপার্টের সাথে ডিসকাস করে নেওয়াটা, যে অ্যাকচুয়ালি তার দাগটা কোত্থেকে এসেছে, কত পুরানো এবং কোন ইনগ্রেডিয়েন্টটা তার জন্য সবচেয়ে রাইট, এবং শরীরের কোথায় আছে এটাও ইম্পর্টেন্ট। শরীরের কোথায় আছে এটাও ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা আসলে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের লাইভ ব্রডকাস্টের। এখন আমার শেষ প্রশ্নটা হবে যে আজকে আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকেই এমন আছেন, যেমন আমরা দু একটা কোশ্চেনও পেয়েছি, যে দাগ নিয়ে যারা একটু লেস কনফিডেন্ট অথবা যারা একটু এম্বারাসমেন্টের মধ্যে আছে, তাদের জন্য আপনার অ্যাডভাইসটা কি হবে টু ম্যানেজ দেয়ার স্কার এবং হাউ টু প্ল্যান টু ফেড অ্যাওয়ে দ্যাট স্কার ফ্রম দেয়ার মাইন্ড অ্যান্ড দেয়ার বডি অলসো? কঠিন জিনিস। এটা তো আসলে প্রথম কথা হচ্ছে যে কোনো দাগ আপনি যদি আগে ওরিড হন যে আমার এখানে দাগ হয়ে যেতে পারে, তো সেই ইনজুরিটা
কাটা হোক, পোড়া হোক, ছুঁড়ে যাওয়া হোক, সার্জারি হোক, যে কারণে একটা ইনজুরি হলে তো সেটা আলটিমেটলি স্কার হয়। তো আপনি ইনজুরিটা ট্রিটমেন্টটা প্রপারলি করবেন। যে কোনো ইনজুরিতে ইনফেকশন হয়ে গেলে অর্থাৎ পুজ হয়ে গেলে স্কারের চান্সটা অনেক বেশি বেড়ে যায় এবং সেই স্কারটা বড়। সুতরাং শুরু থেকেই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাতে ইনফেকশন না হয় এ ব্যাপারে ম্যানেজমেন্টটা নিতে হবে, এবং এরপরে ক্ষতটা শুকিয়ে গেলে ইনফেকশন না হলে দেন প্রপার ওয়েতে সেই স্পেসিফিক স্কার অনুযায়ী স্কার জেল ব্যবহার করতে হবে, বা অ্যান্টি স্কার মার্ক যে ক্রিমগুলি মার্কেটে ভালো ব্র্যান্ডের আছে বা ভালো হাউস থেকে যেগুলি আসছে সেগুলি ব্যবহার করতে হবে। এরপরে যদি না যায় তখন হয়তো আমরা প্রসিডিউরাল ম্যানেজমেন্টে যাব। তবে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, যেহেতু আমি প্রথমেই বলেছি যে কোনো দাগই শতভাগ চিরবিদায় নেয় না। সময় ভেদে দাগের বয়স অনুযায়ী এটা 60, 70, 80% পর্যন্ত বিদায় করা সম্ভব। মেডিকেল সায়েন্সের ইমপ্রুভমেন্ট হচ্ছে, অচিরে হয়তো আরো বেটার রেজাল্ট আমরা দিতে পারবো। তো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এটা হচ্ছে মানে বেসিক কথা। নিজে নিজে কোনো ক্রিম বা মলম লাগানো যাবে না। আর মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই, কারণ ডেফিনেটলি দাগ অনেক পুরানো স্মৃতি মনে করিয়ে দেয়। সেই স্মৃতির কোনোটা পেইনফুল, এটাও ঠিক, কিন্তু সেটা থেকে ওভারকাম করতে হবে। মেন্টাল স্ট্রেংথ থাকতে হবে, আমাদের সহযোগিতা নিতে হবে চিকিৎসকদের। আর ব্যবহার করার ব্যাপারে, ক্রিম বা মলম ব্যবহার করার ব্যাপারে অবশ্যই সেটা যেন ভালো মানের ক্রিম বা অ্যান্টিস্কার জেলগুলি যেগুলি মার্কেটে আছে ভালো মানের হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। স্যার, আমাদের আরো দুটো কোশ্চেন চলে এসেছে, আপনি পারমিশন দিলে কোশ্চেন দুটো নিয়ে নিচ্ছি। আপনার একজন পুরানো পেশেন্ট আছে মুশফি নামে, উনি বলেছে যে ওনার হাতে সাদা একটা জন্ম দাগ আছে। আপনি এটার কোনো চিকিৎসার কথা বলবেন কিনা, কারণ আপনি ওনাকে বলেছিলেন যে এটা লেজার দিয়ে সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে এটার ব্যাপারে আপনার অ্যাডভাইস? আচ্ছা, হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন। কারণ বার্থ মার্ককে একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো বার্থ মার্ক সেটা যদি আপনার স্কিনের কালারের থেকে ডার্কার হয়, অর্থাৎ আমরা যেটাকে ডাক্তারি ভাষায় হাইপার পিগমেন্টেড বার্থ মার্ক বলি। অনেকগুলো ধরন আছে, মেয়েদের মুখে নিভাসা হরি হয়, নিভাসা বটা হয়, মঙ্গোলিয়ান স্পট হয়, অসংখ্য মৌল আছে, আর লেন্টিজিন আছে, অনেক কিছু আছে বার্থ মার্ক। সোজা কথা, যেগুলো ডার্ক বা কালো সেগুলো বিদায় করা লেজার আছে, সেগুলো লেজার দিয়ে বিদায় করা যায়। ইভেন ক্রিম দিয়ে কিছু কিছু বার্থমার্ক একটু ফাইট করা যায়। তবে হ্যাঁ, অবশ্যই কিউসিচ এন্ডিয়াক বা পিকো লেজার দিয়ে এই বার্থমার্কগুলিকে অনেকাংশেই ভালো করে ফেলা যায়। কিন্তু যে বার্থমার্কগুলি সাদা, যেমন নিভাস ডিপিগমেন্ট আছে, সোনারটা কি আমি ঠিক শিওর না, আমার ডায়াগনোসিস হয়তো উনি জানেন, বা নিভাস অ্যানিমিকাস, এই ধরনের যে বার্থমার্কগুলি আছে এগুলার কিন্তু কোনো লেজার নেই। অর্থাৎ আপনার স্কিন কালারের থেকে যেগুলো লাইটার, যেগুলো সাদা, যেখানে পিগমেন্ট সেল নাই, নর্মাল মেলানোসাইট নাই, সেটা কোনো লেজার দিয়ে বা কোনো চিকিৎসা দিয়ে কারেকশন করা সম্ভব না। এখনো পর্যন্ত এটা মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই। বাট কিছু সাদা রোগ আছে, সেগুলোর চিকিৎসা দেওয়া সম্ভব যদি বার্থমার্ক না হয়, যেমন ভিটিলাইগো অথবা ধরেন পিটারিয়াসিস অ্যালবা, এই ধরনের যে রোগগুলি আছে এগুলো মানে অ্যাকোয়ার্ড, যেটা পরবর্তীতে যেগুলি পাওয়া রোগের কারণে যে সাদা দাগগুলি পাওয়া, এগুলো চিকিৎসায় অনেকাংশে ইমপ্রুভ করে। কিন্তু জন্ম থেকে পাওয়া সাদা দাগ কিন্তু এখনো পর্যন্ত আমি নাই বলবো, আগে যেটা বলেছি এখনো তাই বলবো। মুশফি, আপনার উত্তর পেয়েছেন আশা করি। আরেকটা কোশ্চেন এসছে, সেটা হচ্ছে 2014-এ গরম পানি পড়ে পোড়া দাগ হয়েছে, এত পুরানো দাগ কি যাবে কিনা? প্রায় 30 ইয়ার্স আগে, 2014, 10 বছর আগে। আচ্ছা, 10 বছর আগে পড়ে, এটাকে স্কার্ড বলি আমরা, গরম পানি পড়ে যাওয়া যেটা। এখন সাদা দাগ, এখন যেটা হয় পুড়ে গেলে কিন্তু শুধু দাগই বিষয় না, অনেক সময় জায়গাটা উঁচু হয়ে যায়, কন্ট্রাকচার হয়, চামড়া টেনে আসে, হাত পা বাঁকা হয়ে আসে, আঙুলগুলো একদিকে টেনে যায়, চামড়াটা টাইট হয়ে যায়, কিলয়েড বা হাইপারট্রফি, যেটা আমি স্কারের ভিতরে বলছিলাম। এই ধরনের স্কার যদি হয়, অর্থাৎ উঁচু হয়ে গেছে, এটাকে টেনে একদিকে নিয়ে যাচ্ছে, চামড়াটা টাইট হয়ে আছে, সেক্ষেত্রে এই জায়গাগুলিতে আমরা ইন্টারলেশনাল ইনজেকশন দেই। কখনো কখনো আমরা ইন্টেন্স পালস লাইট থেরাপি বলে একটা থেরাপি আছে, এটা করি। ফ্র্যাকশনাল লেজারেও খানিকটা কাজ করে, স্কিনটাকে একটু সফট করে, ঢিলা করে, টান টান ভাবটা কমায়। আর পুড়ে যাওয়ার পরে সাধারণত যে কালার চেঞ্জটা হয় এটা হচ্ছে সাদা,
মোস্ট অফ দ্য কেস সাদাই হয়, কারো কারো কালচে হয়ে যায়, তবে সাদাটাই আমরা বেশি পাই। এক্ষেত্রে সাদা হয়ে যাওয়ার ক্ষেত্রে 10 বছর আগেরটা না দেখে বলা খুব মুশকিল। কিছু হয়তো উনি উপকার উনি পাবেন, আমরা হয়তো পিআরপি করলে কিছুটা ওখানকার স্কিনটা ল্যাক্স হলে তখন যদি সাইডের মেলানোসাইট মাইগ্রেট করে হয়তো একটু পিগমেন্টেশন আসবে, তবে শতভাগ কারেকশন হবে না, শতভাগ কারেকশন হওয়া মুশকিল, একটু বেশি পুরানো হয়ে গেছে। তাশরিফ, আপনার উত্তর পেয়েছেন আশা করছি। আমাদের আর কোনো সাইটে কি কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে কোশ্চেনগুলো নিতে পারি, আদারওয়াইজ আমরা ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান উপদেশ দেওয়ার জন্য। আমার টিমের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং অডিয়েন্সের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অডিয়েন্সকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। তো আপনারা যদি মনে করেন যে অনুষ্ঠানের পরেও কোনো কোশ্চেন মাথায় আছে রিগার্ডিং দিস স্কার ম্যানেজমেন্ট, আপনারা স্যারের কাছে কোশ্চেন করতে পারেন। আমাদের মেডারমা ফেসবুক পেজে আপনাদের কোশ্চেনগুলো করলে আমরা স্যারের কাছে উত্তরের জন্য আসবো এবং ওনার এক্সপার্ট অ্যান্সারটা আপনাদেরকে জানিয়ে দেবো যত তাড়াতাড়ি সম্ভব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।